সুপ্রভাত। চতুর্থ শ্রেণীর আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার পর এবং পুজোর ছুটির পর প্রথম ক্লাস নিচ্ছি, কারণ এর আগের অধ্যায় স্যার পড়িয়েছেন। সকলে ক্লাস করেছো তো? অবশ্যই মন দিয়ে প্রত্যেকটা ক্লাস ভালো করে শুনবে, ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক সমস্ত কমপ্লিট করে ফেলবে। আমি যেহেতু প্রথম ক্লাস নিচ্ছি পুজোর পর, প্রত্যেকের জন্য শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। সকলে খুব ভালো থাকবে, অনেক বড় হতে হবে, আর সেই সঙ্গে মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমি এসেছি মানে অবশ্যই ক্লাস নেব। দেখো, আজকে বাংলা ব্যাকরণ। তোমরা পরীক্ষার পর প্রথম একটা কবিতা পড়লে, এবারে ব্যাকরণ ক্লাস। খুব মন দিয়ে ক্লাস করবে। তার আগে একটু বলি, সিলেবাস সকলে পেয়ে গিয়েছো নিশ্চয়ই। তাই প্রত্যেকটা ক্লাস করো এবং ব্যাকরণের আগের বিষয়গুলো কিন্তু পড়বে একটু একটু করে। সকলেই তোমরা জানো, প্রিমিড আর মিড টার্মে যেই অধ্যায়গুলো ছিল সেগুলো সহ নতুন কিছু অধ্যায় পোস্টমিডে থাকবে। আবার প্রিমিড, মিড, পোস্টমিড মিলে নতুন কিছু অধ্যায় একদম অ্যানুয়াল পরীক্ষায় থাকবে। বাংলা ব্যাকরণটা এইভাবেই চলে। সেক্ষেত্রে খুব ভালো করে পড়তে হবে। আর একটা কথা বলার, হাফ ইয়ারলি পরীক্ষাতে যারা ভালো ফল করেছো, ভালো রেজাল্ট করেছো, অবশ্যই খুব ভালো কথা। সেই জায়গাটা ধরে রাখতে হবে, তো সেই জন্য মন দিয়ে পড়তে হবে। আর যাদের ছোটোখাটো ভুল ত্রুটি হয়েছে, একটু কম মার্কস পেয়েছো, দুঃখ কষ্ট না পেয়ে তারা সেই ভুল ত্রুটিগুলো শুধরে আরও একটু ভালো করে পড়ো, তাহলে পরের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আমাদের প্রত্যেকের কাজ এগিয়ে যাওয়া। থেমে থাকা মানে আমরা পিছিয়ে পড়ব। তাহলে এগিয়ে চলো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস, আমি আজকের ক্লাস শুরু করি। তার আগে একটু বলি, এখনও কিন্তু জানাইনি বাংলা ব্যাকরণের কোন অধ্যায় তোমরা পড়বে। সেটা তোমরাই বলতে পারবে। কিভাবে? আমি অধ্যায়টা শুরু করার আগে কিছু উদাহরণ, কিছু ছবি এগুলো বলবো। তোমরা নিজেরাই অনুমান করতে পারবে ম্যাম আজকে কোন চ্যাপ্টার বা অধ্যায় শুরু করছে। তাহলে এইভাবে করবে এবং চ্যাপ্টারটার পড়ানোর শেষে, বা বলতে পারি আজকের ক্লাসের শেষে, আমি যেগুলো বলে দিচ্ছি তার ওপর ভিত্তি করে প্রশ্ন দিয়ে দেব, শুধু আজকের ক্লাসের ওপর নির্ভর করে, পুরো অধ্যায় কিন্তু নয়। সেক্ষেত্রে আজকের ক্লাসটা মন দিয়ে দেখবে এবং শুনবে। বাড়িতে আছো বলে মানে এরকম করে ফেলে রেখো না যে কালকে করব বা পরশু করব, কারণ সময় চলে গেলে আমরা আর ফিরে পাবো না। আমাদের কাজ মন দিয়ে পড়া এবং বুঝে নিয়ে পড়া, শুধু মুখস্থও কিন্তু নয়। ব্যাকরণটা বোঝার জিনিস। তাই বলছি, চলো ক্লাস শুরু করি। কোন অধ্যায় তোমরাই বলতে পারবে। আগে ছবিগুলো মন দিয়ে দেখো, সেই সাথে লেখাগুলো। স্টার্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ময়ূর। একটি ময়ূরের ছবি এখানে রয়েছে। তোমরা সহজেই চিনতে পেরেছ। এবারে দ্বিতীয় ছবি। সেক্ষেত্রে দেখবে তিনটি পাখি। তিনটি পাখি, দেখো তিনটি পাখি গাছের ডালে বসে রয়েছে। প্রথম ছবিতে কি দেখলাম? একটি ময়ূর,
দ্বিতীয় ছবিতে 3টি পাখি। কিছু আন্দাজ করতে পারছো সিলেবাস অনুযায়ী? বেশ, যাদের একটু কনফিউশন, একটু সন্দেহ আছে, পরের ছবি দেখো। পরের ছবিতে রয়েছে ছেলেটি ছবি আঁকছে। ছেলেটি ছবি আঁকছে। আরও ভালো করে খেয়াল করো ছেলেটি শব্দকে। একটু বেশি গাঢ় কালো করে বা একটু মোটা হরফে লেখা রয়েছে ছেলেটি শব্দটি। তাহলে ছেলেটি শব্দের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। ছেলেটি ছবি আঁকছে। প্রথম ছবিতে একটি ময়ূর, দ্বিতীয় ছবিতে 3টি পাখি। এবারে তৃতীয় ছবি, সেক্ষেত্রে দেখছি ছেলেটি ছবি আঁকছে। এবারে পরে আরও একটা ছবি দেখো, মেয়েরা নাচছে। আবারও খেয়াল করো মেয়েরা নাচছে এই অংশে মেয়েরা শব্দটাকে মোটা হরফে লেখা রয়েছে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? একটি ময়ূর, 3টি পাখি, সংখ্যার ওপর জোর দেওয়া হচ্ছে। তারপরে দেখলাম ছেলেটি ছবি আঁকছে আর মেয়েরা নাচছে। ছেলেটি আর মেয়েরা। এখানেও দেখো একটা ছেলে, অনেকগুলো মেয়ে। তাহলে কি পড়াচ্ছি বুঝতে পারলে? বচন। কোনটা একবচন, কোনটা বহুবচন। একবচন মানে একটি, বহুবচন মানে অনেকগুলি। এবার বচন কাকে বলবো শোনো। যার দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে বচন বলে। যার দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে বচন বলে। আমরা স্ক্রিনে দেখছি বচন 2 প্রকার, একবচন, বহুবচন। একবচন মনে করে দেখো, একটি ময়ূর, ছেলেটি ছবি আঁকছে, একজনকে বোঝানো হচ্ছে। বহুবচনের ক্ষেত্রে 3টি পাখি, মেয়েরা নাচছে, অর্থাৎ সংখ্যাটা বেশি, একের বেশি, সেটা বহুবচন। তাহলে সংজ্ঞাটা কিন্তু আরও একবার শোনো। বচন কাকে বলের ক্ষেত্রে যার দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে বচন বলে। এবার একবচনের ক্ষেত্রে একটু সূত্র মনে রাখার একটা কৌশল দেখো। একবচন মনে রাখবে শব্দের আগে এক বসিয়ে এবং শব্দের পরে টি, টা, খানি, খানা, গাছা, গাছি বসিয়ে একবচন হয়। তাহলে একবচনের সংজ্ঞাটা আমরা কি বলবো? দেখো, যে শব্দ বা পদের দ্বারা একটি সংখ্যা বোঝায় তাকে একবচন বলে। বা আমরা বলতে পারি যার দ্বারা বিশেষ্য বা সর্বনামের একটি সংখ্যা বোঝায় তাকে একবচন বলে। সংজ্ঞাটা কিন্তু শোনো, সংজ্ঞা কিন্তু আমি লিখে দিইনি, তোমরা শুনে লিখবে। যার দ্বারা বিশেষ্য বা সর্বনামের একটি সংখ্যা বোঝায় তাকে একবচন বলে। যেমন প্রথমেই বলেছি ছেলেটি ছবি আঁকছে, বা একটা বাড়ি, ঘড়িটা, আমটি, লাঠিখানা। যে ক্লুটা বললাম, যেই সূত্রটা বললাম, তার সাথে দেখো আমি উদাহরণও বলে দিলাম। এই সূত্রটা যেটা আমি স্ক্রিনে লিখেছি খুব ভালো করে মাথায় রেখো। তাহলে একবচন পরিষ্কার, সহজেই মনে রাখবে। একবচন মানে একটা, একটাকে বোঝাচ্ছে। এবারে দেখো বহুবচন। এক্ষেত্রেও ভালো করে অংশ দেখো, মনে রাখবে
শব্দের শেষে রা, এরা, দের, গণ, গুলি, গুলো, রাশি, রাজি, বৃন্দ, বর্গ, মণ্ডলী ইত্যাদি যোগ করে বহুবচন করা যায়। তাহলে মূল যে শব্দ সেই শব্দের শেষে এই শব্দগুলো বসালেই ওটা বহুবচনে পরিণত হবে। তাহলে সংজ্ঞা কি বলবো? যার দ্বারা বিশেষ্য বা সর্বনামের একের বেশি সংখ্যা বোঝায় তাকে বহুবচন বলে। বিশেষ্য নামবাচক শব্দ, যেগুলো নাম বোঝায় সেটাই বিশেষ্য, আর বিশেষ্য পদের পরিবর্তে যেটা বসে সেটা সর্বনাম। এইটুকুই জেনে রাখো এখন। তাহলে সংজ্ঞাটা আরেকবার শোনো। যার দ্বারা বিশেষ্য বা সর্বনামের একের বেশি সংখ্যা বোঝায় তাকে বহুবচন বলে। এবার দেখো আমি কি কি বলেছি, প্রত্যেকটা প্রশ্ন এখানে লিখে দিয়েছি। প্রথমে বচন কাকে বলে উদাহরণ দাও। উদাহরণের ক্ষেত্রে তোমরা একবচন বহুবচন মিলিয়ে উদাহরণ দিতে পারো। পরের প্রশ্ন, বচন কয় প্রকার ও কি কি? এই উত্তরটা পরিষ্কার আমি বলে দিয়েছি, স্ক্রিনে লিখেও দিয়েছি। 3 নাম্বার, এক বচন কাকে বলে? উদাহরণ সহ লেখো। তাহলে প্রথমে এক বচনের সংজ্ঞা লিখবে, তারপর উদাহরণ লিখবে। 4 নাম্বার প্রশ্ন, বহুবচন কাকে বলে? উদাহরণ দাও। সেম জিনিস, বহুবচনের ডেফিনেশন দেন এক্সাম্পল। 5 নাম্বার প্রশ্ন, কোন কোন পদের বচন হয়? আমি কিন্তু বলে দিয়েছি পদ দুটোর কথা, তাহলে সকলের মনে আছে? একবার শুনে মনে না পড়লে দ্বিতীয়বার শুনবে। কারণ কি, আমি সংজ্ঞাগুলো কিন্তু 2বার 3বার করে বলে দিয়েছি। এবং ছবি অনুযায়ী মনে রাখার চেষ্টা করো। একদম সহজ সরল সাধারণ একটা বিষয়। আর এইভাবে নতুন নতুন উদাহরণ তোমার আশপাশ থেকে খুঁজে বের করো। আমি একা পড়াচ্ছি, আমি একবচন, তোমাদের সকলকে অর্থাৎ 4র্থ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে পড়াচ্ছি, তোমরা সকলে মিলে বহুবচন। ঠিক এইভাবে নিজেরা ভাবতে শেখো, তাহলে বচন কখনো ভুলবে না। আজকে আমরা এইটুকুই করব। একদম ছোট ছোট 5টা প্রশ্ন দিয়েছি, তার উত্তর ক্লাসেই পেয়ে যাবে। সকলে লিখে ফেলবে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো সকলে, ধন্যবাদ।